দর্শক, ভোজ্য তেলের দাম বৃদ্ধি এবং পেঁয়াজের যে অস্থির বাজার এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি এইচ.এম. শফিকুজ্জামান। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা কিন্তু দেখতে পেয়েছি যে পেঁয়াজের যে বাজারের অবস্থা সেটা কিন্তু বেশ অস্থির। একটু ছোট্ট একটা পরিসংখ্যান বলি, যেটা কিন্তু আসলে ভয়ানক। আপনি যদি দেখেন যে গত বছর অর্থাৎ 2023 সালে পেঁয়াজের গড় কিন্তু মূল্য ছিল 33 টাকা, কিন্তু ওই বছরই নভেম্বরে গিয়ে 115 টাকায় থেকে 24-এর এপ্রিল মাসে ছিল 63 টাকা, কিন্তু ওই বছর নভেম্বরে গিয়ে ঠেকে 123 টাকায়। 23-এর মার্চের তুলনায় নভেম্বরের দাম বেড়েছে 248%, 24-এর এপ্রিল মাসের তুলনায় নভেম্বরের দাম বেড়েছে 106%। 25-এ এসে সেটা শুধু মাসের ব্যবধানে বেড়েছে 32 থেকে 48%, অর্থাৎ গত মাস থেকে এই মাসে। প্রতি বছরই এই সময়টাতে যে ধরনের দাম বৃদ্ধি হয় এবং ক্রেতার পকেট থেকে যে পরিমাণ অর্থ বের হয়, তা আসলে আমাদের অর্থনীতিতে কি ধরনের চাপ সৃষ্টি করছে এবং এর দাম বৃদ্ধি এবং দামের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যে ধরনের পুরো সিন্ডিকেশনের যে বিষয়টি, এটা ভাঙতে এখনো কেন কেউ পারছে না? প্রথমত এই যে আপনি যে পরিসংখ্যান দিয়েছেন এগুলো আমরা জানি এবং প্রতি বছরই এই কাহিনী হয়। অ্যাকচুয়ালি আমাদের যে লিন পিরিয়ড বলে, এই লিন পিরিয়ডটা শুরু হয় আসলে সেপ্টেম্বর অক্টোবর থেকেই আমাদের আসলে পেঁয়াজটা লিন পিরিয়ড থাকে, এবং যে উৎপাদনের তথ্য কৃষি মন্ত্রণালয় দিচ্ছে সেই উৎপাদনের তথ্য সঠিক হলে কিন্তু আপনার দাম বাড়ার কথা নয়। এখানে যে ডাটাটা দেওয়া হচ্ছে যে 42 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে, আমার ধারণা যে এই তথ্যের মধ্যে 5 লক্ষ টন গরমিল আছে। এবং প্রতি বছর আমরা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে এই পেঁয়াজটা আমদানি হয় আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসে, এবং প্রতি বছরই কিন্তু অক্টোবর নভেম্বরে সবচেয়ে ক্রাইসিস টাইম থাকে। এখানে যে জিনিসটা আছে যে বাংলাদেশ ট্রেড এন্ড রিভিশন দেখলাম যে দুদিন আগে আইপি খোলার জন্য, অর্থাৎ ইন্ডিয়া থেকে আমদানির জন্য ইম্পোর্ট পারমিট খোলার জন্য বাণিজ্য মন্ত্রণালয় লিখেছে, এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে এটি আসলে কৃষি মন্ত্রণালয় নির্দেশনা যাবে যে এই আইপি খুলে দেওয়ার জন্য, কিন্তু এটি বড্ড দেরি হয়ে গেছে। এবং প্রতিদিন 7,000 টন পেঁয়াজ আমরা কনজাম্পশন হয়, এবং এই 7,000 টন পেঁয়াজে প্রতিদিন এই যে 50 থেকে 60 টাকা অতিরিক্ত বৃদ্ধির ফলে 25 কোটি টাকা প্লাস মাইনাস কিন্তু আমাদের ভোক্তার পকেট থেকে যাচ্ছে। কৃষি মন্ত্রণালয় যে যুক্তি দিচ্ছে এই যুক্তিটাও আমি বলবো সঠিক নয়। কারণ হলো যে কৃষকদের যে উৎপাদন কস্ট, এবং এই গত 3 মাস ধরে পেঁয়াজ যখন 60-70 টাকা ছিল এটি যথেষ্ট ভালো ছিল, কিন্তু এখন যেটা হয়েছে সেটি হলো শুধুমাত্র আমাদের যে উৎপাদনের তথ্য ঘাটতির কারণে এই বাজারটা অস্থির হয়ে গেছে, এবং সেখানে ব্যবসায়ীরা তো আপনার এখানে সুযোগ নেবে, এবং সেই সুযোগটাই মূলত নিয়েছে। সেই সুযোগটা কি, যে পেঁয়াজ যেহেতু ইন্ডিয়া থেকে আমদানি হয়নি, যেটা 5 লাখ টনের প্লাস মাইনাস হয়তো ঘাটতি আছে, সেইটার কারণেই দেশি পেঁয়াজটা অলমোস্ট আমরা খেয়ে ফেলেছি, অলরেডি কনজাম্পশন হয়ে গেছে। এবং আমাদের যেটা নেক্সট যে পেঁয়াজটা আসবে এটাকে বলে মুড়ি কাটা পেঁয়াজ, সেটা ম্যাচিউর হয়ে দেশে আসতে কিন্তু আমাদের বাজারে আসতে কিন্তু আরো 1 থেকে 1.5 মাস লাগবে। এই ক্রাইসিসটা আসলে এখন এই মুহূর্তে যদি ইম্পোর্ট পারমিট যদি না দেওয়া হয় তাহলে আপনার এই ক্রাইসিসটা আরো গভীর থেকে গভীরতর হবে বলে আমি বলি। আপনি যে তথ্যের কথা বললেন, গড়মিলের কথা, গত 5 থেকে 7 বছর ধরে এই তথ্যের গড়মিল হচ্ছে শুনেই কিন্তু আমরা আমাদের খবরগুলো প্রচার করছি। আপনি যখন ছিলেন ভোক্তা অধিকারে তখনও কিন্তু এই বিষয় নিয়ে অনেক সোচ্চার ছিলেন। এখন পর্যন্ত কিন্তু ডেটা অ্যানালাইসিস কিংবা ডেটা ঠিক করার যে বিষয়টুকু সরকারের আন্তঃমন্ত্রণালয় কিংবা মন্ত্রণালয়গুলোর মধ্যে যে সমন্বয় থাকার কথা সেটা হয়নি। এত বছর লেগে যায় সমন্বয়হীনতাকে ঠিক করতে। আপনারা এই ধরনের তথ্যের গরমিলের বিষয়গুলোকে নিয়ে কেন সামনে চলে আসেন, আর অর্থের যেটা পকেট থেকে বের হয়ে যাচ্ছে সেটা সবসময় কেন পিছনে থাকে? প্রথম যে জিনিসটা হলো যে আপনার বাণিজ্য মন্ত্রণালয় তারা কিন্তু আপনার ভোক্তাদের পক্ষে কাজ করে, এবং কৃষি মন্ত্রণালয় এটা উৎপাদন করে। এখন কৃষি মন্ত্রণালয় তাদের পারফরমেন্স দেখানোর জন্য এই তথ্যের এই ঘাটতি থাকে। এবং আপনি স্পষ্টভাবে বলতে চাই যে গত 2 বছর আগে আপনার মনে আছে আলু যখন অস্থির হয়ে গেল, এবং তখন কিন্তু কৃষি মন্ত্রণালয় বলেছিল 20 লক্ষ টন অতিরিক্ত আলু উৎপাদন হয়েছে, এবং সেই ডাটাটা ভুল ছিল বিধায় কিন্তু আলুর এই অস্থিরতা ছিল। এবং এই বছরও কিন্তু পেঁয়াজের যেটা উৎপাদনের কথা বলা হচ্ছে এটি কাগজের উৎপাদনের কথা। আসলে এই উৎপাদন যদি হতো তাহলে এই পেঁয়াজটা তো এখন পচে যাবে, এই পেঁয়াজটা ধরে রাখার সুযোগ নেই। আর যেটা বলা হচ্ছে যে এখন অনেকে মজুত করে রেখেছে, তাহলে সরকারের দায়িত্ব, আমি যেহেতু এখন সরকারে নাই, আমি সরকারে থাকা অবস্থায় অনেক কিছু বলতে পারিনি, কিন্তু এখন আমি তো ভোক্তাদের পক্ষে কথা বলতে হবে যে ক্যাবিনেট প্রেসিডেন্ট হিসেবে। সেখানে আমি স্পষ্টভাবে বলতে চাই, যদি তারা যে মজুদের কথা বলছে, অনেক সময় সিন্ডিকেটের কথা বলে মূল বিষয়টাকে আড়াল করছে, তাহলে সেই সিন্ডিকেটটা ভাঙার দায়িত্ব সরকারের। ইভেন কেউ যদি মজুদ করে এই পেঁয়াজকে হাজার হাজার টন, এখন আমাদের 4 লক্ষ টন পেঁয়াজ লাগবে আমাদের মুড়ি কাটা পেঁয়াজ আসার আগে। এই 4 লক্ষ টন পেঁয়াজ কোথায় মজুদ আছে সেটা তো খুঁজে বার করার দায়িত্ব সরকারের, এবং সেখানে আমাদের অনেকগুলো আইনে এটা কভার করে। ইভেন স্পেশাল পাওয়ার অ্যাক্ট যেটা আছে
বিশেষ ক্ষমতা আইনে কেউ যদি মজুতদারি করে, কেউ যদি হোর্ডিং করে বাজার অস্থির করে, তাহলে সেখানে কিন্তু খুব কঠিন শাস্তির বিষয় কিন্তু এখানে আছে। তাহলে আমরা তো সেটা দৃশ্যমান দেখছি না। এখন যেটা বলা হচ্ছে যে আমরা দেখি 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 করতে করতে তো প্রতিদিন ভোক্তার পকেট থেকে প্রতি কেজি পেঁয়াজে অতিরিক্ত 50 থেকে 60 টাকা চলে যাচ্ছে। এই যে 25 কোটি টাকা প্রতিদিন ভোক্তার পকেট থেকে চলে যাচ্ছে, এটা তো ভোক্তাদের সাথে এক ধরনের প্রতারণা। অতএব আমি যেটা মনে করি যে অবশ্যই সেখানে সরকারের সময় মতো সিদ্ধান্তহীনতার কারণে যে এই যে বাজার অস্থির হয়ে যাচ্ছে, বাজার অস্থির হয়ে ভোক্তাদের যে কষ্ট হচ্ছে, সেই বিষয়টাকে যারা এগুলোর সাথে রেসপন্সিবল তাদের বিরুদ্ধে আসলে আসলে এখন ব্যবস্থা নেওয়ার আমি দাবি জানাবো। এবং ইভেন আমি আপনাকে আরেকটা বলি, আমি যখন ভোক্তা অধিকারী ছিলাম, বাণিজ্য মন্ত্রণালয়ে ছিলাম, তখন এরকম একটা সিদ্ধান্ত ছিল যে একটা ক্যাপ করে দেওয়া, এই পর্যায়ে যদি দাম বাড়ে সাথে সাথে আমাদের ইম্পোর্টটা খুলে দেওয়া, তাহলে কিন্তু ব্যালেন্স হয়। এবং সেটা কিন্তু করা হয়নি। এখন দেখেন 120 টাকা পেঁয়াজের কেজি কিনছে মানুষ, কিন্তু এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছে যে আরো এক সপ্তাহ নাকি দেখবে। এক সপ্তাহ দেখে কি হচ্ছে যে ভোক্তাদের পকেট থেকে টাকা চলে যাচ্ছে, এবং এই টাকাটা কৃষকরা পাচ্ছে না, এই টাকাটা পাচ্ছে হলো আপনার সেই ফরিয়া মজুতদাররা। তাহলে আমরা তো সেই সুযোগগুলো তৈরি করে দিয়েছি। আর যদি কেউ মজুত করে, অবশ্যই সেটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। এবং আপনি দেখেছেন যে কোনো সার্ভিলেন্স কিন্তু আমরা স্পষ্ট দেখছি না, এই সার্ভিলেন্সটাও করা দরকার। যেমন শফিকুজ্জামান, আমরা আবারও দেখতে পেয়েছি যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন থেকে কিন্তু বলা হয়েছে যে তেলের দাম, বেশ কয়েকটি ইস্যু ধরা হয়েছে, সেখান থেকে তেলের দাম বৃদ্ধির কথা হয়েছে 9 টাকা 27 পয়সা, প্রায় 9.5 টাকার মতন বাড়তে পারে বলে সুপারিশ করা হয়েছে। সেই হিসাবে যে ধরনের দাম বাড়বে, সম্পূর্ণ আমদানি নির্ভর রান্নার এই অন্যতম উপাদানের দামটা বেড়ে যাওয়াটা প্রতিনিয়ত এবং কিছুদিন পর পর বাড়ার যে ধারণাগুলো দেয়া হয় কিংবা যে কারণগুলো বলা হয়, সেটি আসলে কতটুকু যৌক্তিক? কারণ মজুদের কোনো সমস্যা হয় না, আন্তর্জাতিক বাজারের দামে যেটি আছে সেটি স্বাভাবিক থাকে, তাহলে আমাদের দেশে কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হয়? তেল তো আসলে আমাদের তেল এবং চিনি অলমোস্ট আমাদের আমদানি নির্ভরতা পুরোপুরি অলমোস্ট 90 থেকে 92% কিন্তু আমাদের আমদানি করতে হয় তেল এবং চিনি। এবং সেটা আমাদের রিফাইনারিরা করে। এবং এখানে যে জিনিসটা আপনার ট্রেড কমিশন যেটা সুপারিশ করেছে, তার একটা ক্যালকুলেশন করে আমাদের ইন্টারন্যাশনাল প্রাইস, ডলারের প্রাইস, আমাদের এলসি প্রাইস, সবকিছু একটা ফর্মুলা আছে, সেটা ক্যালকুলেশন করেই কিন্তু আপনার এটি সুপারিশ করেছে। প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। প্রবলেমটা হচ্ছে কি যে এইটা কিন্তু আপনার আমাদের যে এসেনশিয়াল কমোডিটি অ্যাক্টের আওতায় এবং আমাদের একটি 2011 সনের বিপণন একটা আইন আছে, সেই আইনের আওতায় কিন্তু এটা করা হয়। কিন্তু আপনারা দেখেছেন যে তেলের দাম এর আগের বার বাড়ানোর জাস্ট এক সপ্তাহের মধ্যে আমাদের যে রিফাইনারিদের যে সমিতি আছে, বনস্পতি সমিতি বলে, তারা নিজেরা আবার বাড়িয়ে দিয়েছিল। এবং এটি কিন্তু একটা অনৈতিক চর্চা। এবং তারা এই বাড়িয়ে দেওয়ার একটা যেটা করেছিল, এটা কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়কে বাইপাস করে করেছিল। এবং সেখানে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় একটু কঠোর অবস্থানে গিয়েছেন দেখে কিন্তু সেই দামটা কিন্তু বাড়েনি। এখন যেটা রিকমেন্ড করা হয়েছে, যেটা বললেন আপনি 9 টাকা 27 পয়সা, এটি আমাদের ইন্টারন্যাশনাল প্রাইসটা দেখতে হবে। এবং আমি যেটুকু শুনেছি যে আন্তর্জাতিক বাজারটা আপনার আগের থেকে একটু বেড়েছে। এবং আমাদের এখানে যদি সময়ের মতো যদি এই সিদ্ধান্তগুলো না নেওয়া হয়, আপনার সামনে রমজান আছে, এবং রমজানে আমাদের তেলের চাহিদা কিন্তু অন্তত তেল এবং চিনির চাহিদা কিন্তু ডাবল হয়ে যায়। সেই ক্ষেত্রে যদি আমরা এখন থেকে এইটা যদি আপনার যেটা রিফাইন করতে হয়, সেই রিফাইনের জন্য আপনার ব্রাজিল, আর্জেন্টিনা, আবার এদিকে পাম তেল আসে আমার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে, এই ক্রুড তেলটা যদি না আসে, তাহলে কিন্তু আপনার আর একটা ক্রাইসিস হবে। সেই ক্ষেত্রে যদি মনে হয় যে এটা আপনার ইন্টারন্যাশনাল প্রাইস অ্যানালাইসিস করে যদি আমাদের এটা মূল্য অ্যাডজাস্ট করতে হয়, তাহলে অবশ্যই এটি খুব দ্রুত এটা করা দরকার। একইভাবে আপনি যেটা বললেন খালি দাম বাড়ে, দাম এটা মানে এটা যেমন একদিকে সত্য, আবার দাম কিন্তু কমানো হয়। আমার মনে আছে যে একটা সময় কিন্তু আপনার ভোজ্য তেলের প্রাইসটা 235 টাকা পর্যন্ত পার লিটার হয়েছিল 3 বছর বা 2 বছর আগে, কোভিড কালীন পরবর্তী সময়। কিন্তু এটি কমে কিন্তু আপনার 160 টাকার রেঞ্জে ছিল। এখন এই ক্যালকুলেশন যেটা আসবে, এটা আমার মনে হয় যে সময় মতো এই সিদ্ধান্তগুলো নেওয়া দরকার। তবে একটা জিনিস, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তেল এবং পেঁয়াজের দাম নিয়ে আমাদের সাথে যোগ দিয়েছিলেন ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান।